নমস্কার, আমি টুম্পা। পথের গল্পে আপনাদের সকলকে স্বাগত। আমাদের টিমের দুই বন্ধু ফের বেরিয়ে পড়েছে মন ভালো করে দেওয়া মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করতে। আপনারাও ওদের সঙ্গে হতে পারেন। ওরা যাচ্ছে পুরুলিয়ার দেউলঘাটায়। ইতিহাসের পাতা উল্টে দেখার বাসনা নিয়েই দেউলঘাটায় যাওয়া, সেই সঙ্গে থাকছে মুরগুমারও কিছু ঝলক। তাহলে চলুন আমরা ওদের সফর সঙ্গী হই। পুরুলিয়া এই নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে এক অকৃত্রিম ভালোবাসা। বছরে অন্তত দুবার এই পাহাড় জঙ্গলে ঘেরা প্রকৃতির সান্নিধ্যে আসতে না পারলে ওটা সত্যি বড় বেশি উদাস হয়ে যায়। বর্ষা, শরৎ, শীত বা বসন্ত এক এক ঋতুতে যেন এক এক রূপে ধরা দেয় এখানকার প্রকৃতি। এবার শীত পড়তেই বেরিয়ে পড়েছিলাম আমরা দুই বন্ধু থেকে, আমি আর দেবাশিস। ড্রাইভ করতে বেশ ভালোবাসে দেবাশিস। টানা গাড়ি চালানোর পরেও কখনো ওকে ক্লান্ত হতে দেখিনি। আমাদের এবারের ডেস্টিনেশন দেউলঘাটা, যা পুরুলিয়া শহর থেকে প্রায় 42.8 কিলোমিটার দূরে। এই জায়গাটার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসের না জানা উপাখ্যান, তারই সঙ্গে বন্য মাদকতার এক অদ্ভুত সংমিশ্রণ। আমাদের রাত্রিবাসের ঠিকানা অবশ্য মুরগুমা। ওখান থেকে দেউলঘাটার দূরত্ব খুব বেশি হলে 15.3 কিলোমিটার হবে। কলকাতা থেকে একেবারে ভোর ভোর রওনা দিয়েছিলাম আমরা। টানা যাত্রার একটা ধকল তো থাকেই, তবে সব ক্লান্তি উধাও হয়ে গেল মুরগুমায় নেমে। কি যেন একেবারে শিল্পীর তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠা এক ক্যানভাস। পাহাড়, জঙ্গল, জলাশয়, আদিবাসী গ্রাম, তার মাঝখানে আমাদের রাত্রিবাস। মুরগুমায় পৌঁছানোর আগে অবশ্য দেউলঘাটায় ঢু মেরে এসেছি। আসলে উৎকণ্ঠা আর চাপতে পারিনি। এই দেউলঘাটা আপনাকে পিছিয়ে নিয়ে যাবে প্রায় 2 থেকে 2,500 বছর আগে। কেন, সে ব্যাখ্যায় পরে আসছে। যাই হোক, সব মিলিয়েই আমরা যখন মুরগুমায় পৌঁছলাম তখন মন একেবারে ফুরফুরে। দেউলঘাটার একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে। শুধু ভেবেই চলেছি কখন ভোর হবে, কখন আবার না জানা এক ইতিহাসে মুখোমুখি হব। একেবারে সকাল সকাল বেরিয়ে পড়ার প্ল্যান ছকে ফেলেছিলাম আমরা। পৌষের ঠান্ডাটা এখানে জাঁকিয়েই পড়ে, তাই একটু তাড়াতাড়ি নৈশাহার সেরে শুতে যাব ঠিক করলাম। স্থানীয় মাছ আর দেশি মুরগি সহযোগে রাতের খাবারটা জমিয়ে হলো। পাশাপাশি গোটা দিনে যাত্রার ধকলের কারণেই হয়তো বিছানায় শুতে একেবারে ঘুমিয়ে বসে। সকালে এক চিলকে নরম রোদ্দুর শিশির ভেজা জানলার শাঁসি ভেদ করে এসে পড়েছে বিছানায়। ওই রোদ্দুরই যেন আমাদের অ্যালার্ম ক্লক। তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক ইতিহাস না জানা গল্প যে অপেক্ষায় রয়েছে। দেবাশিসকে ডেকে তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে বেরিয়ে এলাম। শুনলাম লালিয়া তার ঘরে বসে গান ধরেছেন। লালিয়া এখানকার স্থানীয় বাসিন্দা। তার গানের প্রতিটা কলিতেই মুরগুমার সৌন্দর্যের বর্ণনা। গান আর প্রকৃতি তখন মিলেমিশে একাকার। ছোট মোটো মরিচি গাছ আর কতই যতর করিব, জবাব দেন লীলমণি ঘুরে সাঙ্গা করিব, জবাব দেন লীলমণি ঘুরে সাঙ্গা করিব। ছোট মোটো মরিচি গাছ আর কতই যতন করিব, কতই যতন করিব, জবাব দেন লীলমণি ঘুরে সাঙ্গা করিব। চৈত বৈশাখ মাসে নানা জাতি ফুল ফুটেছে, সেই ফুলে ভরে বসে না ভোমরা, আই রে তাদের ভোমরা, খাইলে রে মধু জনমে পারা, আই রে
দেবাশিস তৈরি হয়ে বেরোতেই গাড়িতে উঠে বসলাম। গাড়ি যত এগোচ্ছে আমরা মুক্ত হয়ে প্রকৃতির মাঝে যেন একেবারে হারিয়ে যাচ্ছি। বসুন্ধরা বসে রয়েছে অপার সৌন্দর্যের পসরা সাজে। মুর্গুমা কখনো শিল্পীর আঁকা জীবন্ত ক্যানভাস, কখনো আবার কবির সযত্নে লেখা ভালোবাসার কবিতা। প্রকৃতির এই জীবন্ত ক্যানভাসে সবকিছুই বড় বেশি রঙিন। সবুজ পাহাড়ে ঘেরা নীলাভ সবুজ জলাশয়, পৌষের শুরুতেও মেঘের চাদরে নিজেকে জড়িয়ে রাখা পাহাড়, বাঁধের নিচে আদিবাসী গ্রাম, লাল মাটির রাস্তা, পাখির কোলাহল। মনে হচ্ছিল সবটাই রূপকথার গল্প। গাড়িটা বাঁধের উপর থেকে নামতেই মুর্গুমা হারিয়ে যেতে লাগলো। শুধু কানে বাজতে লাগলো লালিয়ার গানের কলিগুলি। ধারে ধারে পলাশ বন, পালাবো পালাবো মন। ধারে ধারে পলাশিবার, পালাবো পালাবো মনি, পালাবো পালাবো মন। বসন্তে এলে এই জায়গাগুলি লাল পলাশে একেবারে রাঙিয়ে থাকে। দেখে মনে হয় যেন আগুনের হোলি খেলা চলছে। কি কেমন লাগছে আমাদের সফর সঙ্গী হয়ে? আমরা এবার চলেছি দেউলঘাটার পথে। 2000 বছরের পুরনো ইতিহাস সকলকে যেন হাতছানি দিয়ে ডাকছে। বড় পিচ রাস্তা ছাড়িয়ে আমরা একটা সরু রাস্তায় ঢুকলাম। এখানে চারিদিকে থামছে, পাকা ও মাটির বাড়ি দুই চোখে পড়ল। সেখান থেকে ডান দিকে ঘুরতেই সুউচ্চ দেউলগুলি দেখতে পেলাম। দেউল মানে মন্দির। জায়গাটির নামকরণও এই মন্দির বা দেউলের থেকেই হয়েছে। কলকাতা দিয়ে শুনেছিলাম এখানে ঘুরতে এসে ভালোবাসার টানে রয়ে গিয়েছিলেন ইতিহাসের এক ছাত্রী, তনুশ্রী মুখোপাধ্যায়। এলাকায় মিঠুদি নামেই তিনি বেশি পরিচিত। খোঁজা শুরু করলাম মিঠুদিকে, তবে খুব বেশি খুঁজতে হয়নি। তিনি এলাকায় এতটাই পরিচিত যে কিছুক্ষণের মধ্যেই তার দেখা পেয়ে গেলাম। কপালে কালো টিপ, চোখে চশমা, গলায় যোগের মালা, পরনে লাল হলুদ ছাপা শাড়ি। হাত জোর করে অভিবাদন জানিয়ে পরিচয় করলেন। কিছুক্ষণের আলাপেই বুঝতে পারলাম মিঠুদি দারুণ প্রাণবন্ত মিশুকে একজন মানুষ। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন 1000 বছরেরও পুরনো আদিম এই মন্দির চত্বর। বহুদিন থেকে উপেক্ষিত ইতিহাসের এই অমূল্য সম্পদ ভালোবেসে আগলিয়ে রেখেছেন এলাকার সকলের প্রিয় এই দিদি। কিছু এরকম মানুষের ভালোবাসার জন্যই হয়তো ইতিহাসের কিছু সম্পদ এখনো টিকিয়ে রাখা সম্ভব হয়েছে। মিঠুদির প্রতি এক অদ্ভুত শ্রদ্ধায় মন ভরে গেল। এখানকার মন্দির কারা কবে নির্মাণ করেছিলেন তা নিয়ে নানা মতভেদ রয়েছে। কেউ বলেন ধর্মপ্রচার এবং ব্যবসার কাজে এসে মন্দির তৈরি করেন জৈনরা। কারো মতে বৌদ্ধদের আদল রয়েছে মন্দিরে। মিঠুদির মতে বৌদ্ধরাই এই মন্দির নির্মাণ করেছিলেন। বহু প্রাচীন মূর্তি দেখে অবশ্য ধন্ধে পড়ে গেলাম। যেন এই মন্দির দুটি সব ধর্মের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। বৌদ্ধ, জৈন, হিন্দু সব যেন এখানে মিলেমিশে একাকার। টালির ঘরে রাখা বিগ্রহগুলি ভাস্কর্যে ও কারুকার্যে অতুলনীয়। এই বিগ্রহগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দ্বিতীয় ঘরে রাখা 4 ফুট উচ্চতার দেবী দুর্গার অষ্টভুজা এক অনুপম পাথরের মূর্তি। দেবী রীতিমতো অলঙ্কৃত, 8 হাতে নানা রকম প্রহরণ। মূর্তিটি অতি প্রাচীন পাথরের কৃষ্ণবর্ণে। একটি পাথর কেটে সম্পূর্ণ মূর্তিটি তৈরি করা হয়েছে। গলায় হাঁসুলি ধাঁচের অলঙ্কার। তবে প্রচলিত দুর্গা প্রতিমায় যেমন দেবীর ডান পা সিংহের উপর এবং বাঁ পা মহিষের উপর দেখা যায়, এই মূর্তির ক্ষেত্রে তার ঠিক বিপরীত, অর্থাৎ এখানে দেবীর বাঁ পা সিংহে ও ডান পা মহিষের উপর রয়েছে। সঙ্গে অবশ্য 4 পুত্রকন্যা গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী নেই। দেউলঘাটায় এই মূর্তি 1000 বছর পার করেছে বলে দাবি। দেবীর গয়নার কারুকাজের মাঝেও বৌদ্ধদের প্রতীকের ছোঁয়া। মূর্তিটি হিন্দু রীতি মেনেও হয়নি, বরং বৌদ্ধদের ছাপ স্পষ্ট। এই মন্দিরে ড্রাগনের দেখাও পাওয়া যায়, যা শুধুমাত্র বৌদ্ধদের প্রতীক বলছিলেন মিঠুদি। যদিও হিন্দু রীতি মেনেই পূজা হয় অষ্টভুজার। এছাড়াও রয়েছে 2টি আর্য নারী মূর্তি, উভয়ের গলায় পৈতে। আর্য মেয়েরা সে সময় পৈতে পরে যজ্ঞও করতেন।
এখানে যে শিব রয়েছে তার কৈরি পিঠ নেই, একে ব্রহ্মলিঙ্গ বলা হয়ে থাকে। আর রয়েছে আদি অনাদি শিবলিঙ্গ, যার কোনো তল পাওয়া যায় না। কথিত রয়েছে বৌদ্ধরা পরে দুভাগে ভাগ হয়ে গিয়েছিলেন, হিনজান আর মহাযান। মহাযানরাই পরে তন্ত্র সাধনার পথ বেছে নেন। এরাই মাতৃপূজা অর্থাৎ শক্তির উপাসনা শুরু করেন। এই দেউলঘাটায় দেবী দুর্গা ছাড়াও শিবের আধিক্য দেখা যায়। অষ্টাদশী শিব, ভান্ডারী শিব, এমন অনেক মূর্তি রয়েছে। দুটি গম্বুজ আকৃতি পাথরের স্তম্ভের মাঝে একটি শিবলিঙ্গও দেখতে পেলাম। মন্দিরের সব দরজায় এখানে পূর্বমুখী। সকালে সূর্যের আলো সরাসরি প্রবেশ পথ দিয়ে বিগ্রহের ওপরেই এসে পড়ে। পরিকল্পনা করেই যেন এভাবে মন্দির নির্মাণ হয়েছিল। এক জায়গায় প্রাচীন পাথরের খাঁচে দুটি রঙিন পাতা ব্যাকলাইটের আলোয় উজ্জ্বল, যেন অতীত আর বর্তমানের মেলবন্ধন। এই প্রাচীন ধ্বংসাবশেষ টুপিসারি ইতিহাসে না জানা কত কল্পকথাই যে বলে চলেছে, যদিও সোনার লোকের সংখ্যাটা নেহাতি কম। মন্দিরের বাইরেটা পোড়া মাটির ইট দিয়ে তৈরি, দেখতে অনেকটা রথের মতো। মন্দিরের গায়ে নিখুঁত হাতের কাজ দেখলে বিস্ময় জাগে। অথচ এমন দুই মন্দির যা চূড়ান্ত অবহেলায় প্রায় ধ্বংসের পথে। মন্দিরের বাইরে রয়েছে হস্তি মস্তক, যা সুরের মাধ্যমে মন্দিরে জমে থাকা জল নিকাশির কাজে ব্যবহৃত হতো। মন্দিরের কয়েক হাত দূরেই কাঁসাই বা কংসাবতী নদী। যে সময় মন্দিরগুলো নির্মিত হয়েছে তখন সাধারণত উত্তর বাহিনী নদীর পাশেই মন্দির তৈরি করা হতো। কিছুক্ষণ নদীর ছবি তুলে মিঠুদের কাছ থেকে বিদায় নিলাম। পুরুলিয়া শহরের একজন শিক্ষক রয়েছেন, যিনি এই জেলার ইতিহাস নিয়ে গবেষণা করছেন। সন্ধান করে তার কাছে গেলাম। দিলীপ গোস্বামী খুবই বিনয়ী অমায়িক লোক। তার থেকেই জানতে পারলাম নবম, দশম, একাদশ এই 3 শতাব্দী ধরে মন্দিরগুলি তৈরি করা হয়েছিল। একটা সময় এখানে মোট 7টি মন্দির ছিল। কালের গর্ভে ধীরে ধীরে 4টি মন্দির তলিয়ে যায়। 5 নম্বর মন্দিরটিও ধ্বংস হয়ে যায় 2002 সালে। তবে সেই ধ্বংসাবশেষ এখনও রয়েছে। বাকি মন্দির দুটিও এখন জরাজীর্ণ, যদিও এর চৌখাটে দাঁড়িয়ে রয়েছে ইতিহাস। পোড়া মাটির শরীর জুড়ে প্রায় 2 থেকে 2,500 বছরের জরা। মন্দিরের গায়ে শ্যাওলার বসত। পুরুলিয়ার জয়পুর ব্লকের দেউলঘাটা মন্দির এখন ধ্বংসের আশঙ্কায় কাঁপছে। নবম, দশম, একাদশ 3 শতাব্দী জুড়ে এগুলো তৈরি হয়েছিল। তখন ছিল পাল যুগ। পাল সাম্রাজ্যের মানুষরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু তারা হিন্দু দেবদেবীর সৃষ্টিতেও সাহায্য করেছে। এই মন্দিরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যেগুলো রেখো দেউল একেবারে কোনা খুব তীক্ষ্ণ কোনা থাকবে। দরজা চতুষ্কোণ মানে গর্ভগৃহ থাকবে চতুষ্কোণ এবং সোজা দরজা সামনেটা কিছুটা এগিয়ে আসবে। যে ইটের তৈরি দেউল পঞ্চরথ দিয়ে তৈরি হয়। বাইরে 5টা রথের মতো 5টা শিখর উঠে গেল উপরে, এবং সেগুলো একেবারে মাথা পর্যন্ত উপর পর্যন্ত যেয়ে পড়ে একেবারে বাঁক নিতে যেয়ে পড়ে সেখানে পৌঁছাবে। এগুলো হলো রথ দেউল, এগুলো হলো শিখর দেউল বলা হয়, পঞ্চরথ দেউল বলা হয়। কিন্তু সবার উপরে থাকতো আমলক এবং কলস, সেগুলো এখন দেখতে পাওয়া যায় না। ভারতবর্ষের মানুষের সংরক্ষণ সম্পর্কে কোনো ধারণাই নেই। ভারতবর্ষের মানুষ সংরক্ষণ সম্পর্কে জানতে ভারতবর্ষের মানুষের আরো 100 বছর লাগে। দিকাহালা পাড়া ধ্বংস করতো, তাহলে বাঁধার দেউল টিকে থাকলো কি করে? তাহলে তৈলকম্প দেউল টিকে থাকলো কি করে? তৈলকম্পের 13টা মন্দির টিকে থাকলো কি করে? যেগুলো আমরা জলে ডুবিয়ে দিলাম,
যেগুলো ডিভিসি আধুনিক ভারতবর্ষ গড়তে যে ভারতবর্ষের সরকার জলে ডুবিয়ে দিল। আমাদের সুবর্ণরেখার তীরে যে সমস্ত মন্দির সভ্যতা ছিল সেগুলো ডিভিসি, সেগুলো আমাদের নদী বাঁধ করতে যে ডুবিয়ে দিল কেন? বারুণী মেলা, ওখানে একটা যে মেলাটা বিখ্যাত ছিল দেউলঘাটায়, বারুণী মেলা বিখ্যাত না, মন্দিরের আশেপাশে হতো বারুণী মেলা হতো, এবং আমাদের টুসু পরব হতো। টুসু পরব আমাদের পুরুলিয়ার সব থেকে বড় উৎসব হলো টুসু উৎসব, টুসু পরব। আমাদের পৌষ সংক্রান্তিতে যে টুসু উৎসব হয়, ছেলে মেয়ে সবাই মিলে টুসু গান করতে করতে নদীর তীরে টুসু ভাসায়, সেই উৎসব হয়। আর বারুণী উৎসব 13ই জ্যৈষ্ঠে যে বারুণী হয়, বারুণী মানে নতুন বীজ ধান বপনের জন্য যে উৎসব, বারুণী উৎসব হতো। দুটো উৎসব বড় উৎসব মানে মেলা। সেটা যেহেতু দেউলঘাটার মন্দিরটা আছে সেই জন্য তার পাশাপাশি বসতো, এটার সাথে কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এটা দেখা গেছে প্রাচীন প্রত্নস্থলগুলোর পাশেই সমস্ত টুসু মেলাগুলো হয়। সোমবার এখানে ভালো ভিড় হয়। মকর সংক্রান্তি ও চৈত্র মাসে মেলাও বসে। দিলীপবাবুর থেকে জানতে পারলাম এখানকার আদিবাসীদের বিশ্বাস মন্দিরগুলি মাত্র এক রাতের মধ্যেই ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। সকালে মুরগি আর পাখির প্রথম ডাকের সঙ্গে সঙ্গে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়েছিল। কারো মতে আবার পাল ও সেনযুগের সময় এই মন্দিরগুলি তৈরি হয়। একবিংশ শতাব্দীতে পরেশনাথ মহাবীরের স্মরণে। কথিত আছে কচ্ছপের পিঠের মতো এই জায়গাটি দেখে তীর্থঙ্কর মহাবীরের পছন্দ হয়। পাশে উত্তরবাহিনী নদী থাকায় মহাবীর এখানে মন্দির নির্মাণ করেন। কল্পসূত্রের বিবরণ অনুযায়ী তীর্থঙ্কর মহাবীর এই ভূখণ্ডটি মন্দির নির্মাণের জন্য পেয়েছিলেন। রাজা অনন্ত বর্মন ভাগীরথী নদীর দক্ষিণ পশ্চিমে তখন আধিপত্য বিস্তার করেছিলেন। অম্বিকানগরে তার রাজত্ব ছিল। রাজা নিজে জৈন ধর্মাবলম্বী ছিলেন। তিনি এখানে কিছু জমি জৈনদের দান করেন মন্দির নির্মাণের জন্য, যদিও পরে হিন্দুদের দখলে মন্দিরগুলি চলে যায়। পরবর্তীকালে শিব ও শাক্ত ধর্মের আধিক্য ঘটে। দীর্ঘকাল রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরগুলি এখন কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেউলঘাটা নিয়ে হয়তো অনেক মতভেদ রয়েছে, চলবে নানা তর্ক বিতর্ক, কিন্তু মন ভালো করে দেওয়া যে জায়গাটি নীরব ইতিহাসের সাক্ষী হয়ে একাই বছরের পর বছর নতুন নতুন গল্প লিখে চলেছে, একে রক্ষা করার দায়িত্ব কার? সত্যিই তো, একে রক্ষা করার দায়িত্ব কার? যাই হোক, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল।